সুপ্রিয় শিক্ষার্থীরা, দৌলত হোসেন গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। আর আজকে আমার অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, প্রথম পর্ব। তৃতীয় অধ্যায়ের নাম অর্থের সময় মূল্য, যাকে আমরা ইংরেজিতে বলতেছি টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। সবার প্রথমেই আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে জানব, যে আসলে অর্থের সময় মূল্যটা কী। তারপর আমরা জানব অর্থের সময় মূল্যের গুরুত্ব, কেন এটা আমাদের জন্য প্রয়োজন। আসলে অর্থের সময় মূল্যটা ফিনান্সের জন্য, বিশেষ করে ফিনান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এটার মধ্যে এসএসসিতে আমাদের মাধ্যমিক পরীক্ষায় এটা থেকে একটা ম্যাথযুক্ত একটা কোশ্চেন থাকে, যেটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কোথায় টাকাটা জমা রাখবে, এই টাইপের কিছু। ওইগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখব। তো এখন সবার প্রথমে আসি, অর্থের সময় মূল্য কী। অর্থের সময় মূল্য কি, এটাতে যাওয়ার আগে আমরা সবার প্রথমে একটা উদাহরণ দিয়ে নিই, বা একটা এক্সাম্পলে গেলাম। যে আমরা যদি আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করি, যেমন 2000 সালের কথা যদি চিন্তা করি, ওই সময় যদি আমরা একটা গরু ক্রয় করতে যাইতাম, দেখা যেত কি আমাদের কীরকম হইতো, যে আমরা 10 থেকে 20,000 বা 40,000, 10 থেকে 40,000 টাকার মধ্যে আমরা মাঝারি সাইজের, মোটামুটি একটা মাঝারি সাইজের গরু ক্রয় করতে পারতাম। মোটামুটি মাঝারি সাইজের একটা গরু ক্রয় করা যেত। কিন্তু আমরা যদি এখন এই বছরের কথাই চিন্তা ভাবনা করি, 2020 বা 2019 গত বছরের যদি চিন্তা ভাবনা করি, এখন যদি ওই মাঝারি সাইজের একটা গরু ক্রয় করতে হয়, আমাদের কিন্তু বাজেট নিয়ে যাইতে হয় 80 থেকে 1 লক্ষ টাকার মতো। 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে আমাদের বাজেটটা নিয়ে যেতে হয়, 80 থেকে 1 লক্ষ টাকার মধ্যে একই সাইজের গরুটা। এই যে এইখানের যে অর্থের পরিবর্তনটা হিউজ, কিন্তু একটা অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই চেঞ্জ হওয়ার পিছনেই কাজ করতেছে অর্থের সময় মূল্যটা কাজ করতেছে। তার মানে আমরা বলতে পারি অর্থের সময় মূল্য সম্পর্কে, যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয়, সাধারণত আমরা তাকেই অর্থের সময় মূল্য বলা হয়। সময়ের সাথে সাথে অর্থের যেটুকু পরিবর্তন হইতেছে। আর এই অর্থের সময় মূল্য নির্ধারণ করার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা কাজ করে, সেই বিষয়টা হচ্ছে সুদের হার। সুদের হারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়টাও আছে, তার মানে আমাদের সুদের হার, তারপর দরকার হবে সময়। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে। যদিও সবার প্রথমে সুদের হার আসবে, তারপর সময় তো দরকার হবে। কারণ হচ্ছে যে আমাদের কাজটাই হচ্ছে অর্থের সময় মূল্য নিয়ে, যে কত সময়ের মধ্যে আমাদের কি পরিমাণ অর্থের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা আবারও বলি, অর্থের সময় মূল্য সম্পর্কে যদি বলতে চাই, অর্থের সময় মূল্য হচ্ছে যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হচ্ছে, তাকেই আমরা অর্থের সময় মূল্য বুঝি। আমরা হয়তো অনেকেই আরেকটা উদাহরণের সাথে যদি যাই, ওটা বাস্তব উদাহরণ হলে আমাদের একটু মনে রাখতে সহজ হবে। আগে আমরা 1 টাকা দিয়ে 4টা চকলেট পাইতাম, 4টা চকলেট পাওয়া যেত। তার মানে হচ্ছে প্রত্যেকটা চকলেটের পড়তো কত, 25 পয়সা করে। 25 পয়সা করে পাইতাম। কিন্তু বর্তমানে একটু যদি খেয়াল করেন, দেখা যায় যে কোনো 1 টাকার 25 পয়সার কোনো চকলেটই নেই। আর এইটাও কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই অর্থের সময় মূল্যের কারণে। এই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। আমরা এখন অর্থের সময় মূল্যের গুরুত্ব সম্পর্কে জানব। কেন আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে জানব, এটা আমাদের জানা দরকার আছে। 3টা পার্ট আছে এখানে। আমরা প্রথমে একটু যদি লিখি, 3টা পার্ট। সুযোগ ব্যয়।
অর্থের সময় মূল্যের গুরুত্বের মধ্যে প্রথম পার্ট হচ্ছে সুযোগ ব্যয়, যাকে আমরা ইংরেজিতে বলি অপরচুনিটি কস্ট। এটা একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে খ নম্বরে কোশ্চেন আসে, যে অর্থের সময় মূল্যের যেই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা হয় ওইটার খ নম্বরে কোশ্চেনটা আসতে পারে, যে সুযোগ ব্যয় বলতে কি বুঝো। সেটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমেও বুঝাই দিতে পারি। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা জানার জন্য আমাদের প্রথমে একটা উদাহরণে যাই। মনে করো যে তোমাদের কাছে 10 লক্ষ টাকা আছে, এক একজনের কাছে, সবাই মনে করে নাও যে 10 লক্ষ টাকা আছে। এখন এই 10 লক্ষ টাকা তুমি একটা জায়গায় ইনভেস্ট করতে চাও, মানে বিনিয়োগ করতে চাও। তোমার কাছে অপশন আছে দুইটা। প্রথম অপশন হচ্ছে তুমি হয়তোবা সোনালী ব্যাংকে টাকা রাখতে পারো, মানে একটা ব্যাংকে টাকা রাখতে পারো, অথবা তোমার কাছে আরেকটা অপশন হচ্ছে তুমি জমি ক্রয় করতে পারো। এই 10 লক্ষ টাকা হয়তোবা তুমি সোনালী ব্যাংকে জমা রাখতে পারো, আর এইখানে হয়তোবা তুমি একটা জমি ক্রয় করতে পারো। এখন এই দুইটা অপশনের মধ্যে তুমি একটু বিবেচনা করবা যে তোমার কোনটা প্রয়োজন, তুমি কোনটা তোমার ভালো হবে, তোমার জন্য কোনটা থেকে তুমি সুবিধা বেশি পাবা। এখন আমরা একটু সুবিধাগুলো দেখি। যে আমরা দেখলাম যে সোনালী ব্যাংকে যদি আমি টাকা রাখি, সে আমাকে বলতেছে যে 8% হারে সে আমারে ইন্টারেস্ট দিবে, 8% হারে ইন্টারেস্ট দিবে। আর অন্যদিকে আমি যদি জমি ক্রয় করি, জমি ক্রয় করলে 10 বছরে আমার এই টাকাটার জমির মূল্যটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 10 বছর যদি আমরা চিন্তা ভাবনা করি, 10 বছরে এইটার পরিমাণ হয়ে যাবে 20 লক্ষ টাকা। আমার 10 লক্ষ টাকা এখন ইনভেস্ট করলে 10 বছরে কত হয়ে যাবে? 20 লক্ষ টাকা। তো এইটা থেকে এই যে 20 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকাটা, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা হয়ে যাচ্ছে 10 বছরের মধ্যে। আমরা একটা রুলের মাধ্যমে এখানে আমরা এইরকম সুদের হারটা বার করে নিতে পারি। কীরকম? 72-এর রুল বলে একটা কথা আছে, 72 রুল, এটা বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে। আর আমি আরেকটা কথা বলে নিই, যখনই কোনো ক্লাস করবে তখনই অবশ্যই বইটা, মেন বইটা, টেক্সট বইটা সবার সামনে রাখবে। এখন 72-এর একটা রুল আছে। 72-এর রুলের মধ্যে বলা আছে, যদি আমরা 72কে ওই এন দ্বারা, মানে সময় দ্বারা যদি ভাগ করি, তখন যেই ফলাফলটা পাওয়া যাবে সেটাকেই আমরা ওই ইন্টারেস্ট রেট এটাকে ধরি। তাহলে এইখানে আমার এন সমান সমান 10 বছর, তাহলে আমরা এনের পরিবর্তে যদি আমরা 10 বসাই, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসতেছে 7.2%। তাহলে দেখা গেল যে আমি যদি জমি ক্রয় করি, আমার 7.2% ইন্টারেস্ট আসতেছে, আর আমি যদি সোনালী ব্যাংকে টাকা রাখি, আমার 8% ইন্টারেস্ট আসতেছে। তাহলে আমরা অবশ্যই সোনালী ব্যাংকে টাকা রাখব। কিন্তু এই সোনালী ব্যাংকে টাকা রাখার জন্য কিন্তু আমি অন্য যেই আমার কাছে সুযোগটা ছিল জমি ক্রয় করা, ওইটাকে কিন্তু আমাকে হাতছাড়া করে দিতে হবে। ওইটাতে আর আমি ইনভেস্ট করতে পারবো না, কারণ আমার কাছে আছেই 10 লক্ষ টাকা। আমি এখন কি এটা সোনালী ব্যাংকে টাকা রাখবো নাকি জমি ক্রয় করবো, এটা ডিসিশন নিয়ে দেখলাম যে সোনালী ব্যাংকে টাকা রাখলে ভালো হবে। তো এই জন্য আমার জমি ক্রয় করাটা আমার মাথা থেকে সরাই ফেলতে হবে। তো ওইখানে যে আমার একটা সুযোগ ছিল 7.5% ইন্টারেস্ট পাওয়ার জন্য, ওইটা কিন্তু আমাকে ত্যাগ করতে হইতেছে, ওইটা আমাকে ত্যাগ করতে হইতেছে। অর্থাৎ আমরা বলতে পারি, একটি প্রকল্পে বিনিয়োগ করতে অন্য প্রকল্পে বিনিয়োগ করার সুযোগটাকে যে আমাদের ত্যাগ করতে হইতেছে, এই ত্যাগ করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সুযোগ ব্যয়। 2 নম্বরে প্রকল্প মূল্যায়ন। এখন প্রকল্প মূল্যায়ন বলতে, আমি কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলেছি, এখন আমি যদি আগে থেকেই চিন্তা ভাবনা করি যে আগামী বছর, মানে 1 বছর পরে আমার এত টাকা আসবে, 2 বছর পরে এত টাকা পাবো, 3 নম্বর বছরে গিয়ে এত টাকা পাবো, 4 নম্বর বছরে গিয়ে এত টাকা পাবো, শুধু যদি আমি ওই টাকাটাই চিন্তা ভাবনা করি, যেমন আমি 1, 2, 3 বছর নিয়ে একটা যদি চিন্তা ভাবনা করি যে আমি একটা প্রকল্পে 10 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, এই প্রকল্পটা থেকে প্রথম বছর আমি রিটার্ন পাবো, মানে আমার এখানে আসবে কত, যদি ধরে নিলাম যে 4 লক্ষ টাকা আসতেছে,
দ্বিতীয় বছর আসতেছে 5 লক্ষ টাকা, তৃতীয় বছর আসতেছে 6 লক্ষ টাকা। এটা যদি আমি চিন্তা ভাবনা এইভাবে করে নিই, এইখানে চিন্তা ভাবনা বলতে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমরা পাবো না। কারণ হচ্ছে এটা আমি আজকে চিন্তা ভাবনা করতেছি, এইটাও আজকে চিন্তা ভাবনা করতেছি, এইটাও আজকে চিন্তা ভাবনা করতেছি যে 1 বছর পরে 4 লক্ষ টাকা পাবো, 2 বছর পরে 5 লক্ষ টাকা পাবো, 3 বছর পরে 6 লক্ষ টাকা পাবো। কিন্তু আমরা তো অর্থের সময় মূল্য অনুসারে বলতে পারি যে আজকের 4 লক্ষ টাকা এবং 1 বছর পরের 4 লক্ষ টাকা এক না, আজকের 5 লক্ষ টাকা এবং 2 বছর পরের 5 লক্ষ টাকা এক না, আজকের 6 লক্ষ টাকা এবং 3 বছর পরের 6 লক্ষ টাকা এক না। তাহলে অবশ্যই এইগুলো আমার বর্তমান মূল্য নিয়ে আসতে হবে, বর্তমান মূল্য নিয়ে আসতে হবে। এইটার জন্য এই প্রকল্প এইভাবে মূল্যায়ন করার জন্য যে আমি এই প্রকল্পটা থেকে কি লাভ হবে কি হবে না আগামী 3 বছরের মধ্যে, এইগুলো নির্ণয় করার জন্য আমাদের অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা রাখতে হবে। 3 নম্বর ধাপটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণের জন্য আমাদের অর্থের সময় মূল্যটা দেখতে হবে। কারণ কি, আমরা সাধারণত ইনস্টলমেন্ট দেই যদি কোনো জায়গায় ঋণ নেই, অনেকেই ঋণ সম্পর্কে পরিচিত আছি বা কিস্তি সম্পর্কে পরিচিত আছি। এই ইনস্টলমেন্টটা মানে আমরা যদি বছর বছর টাকা দেই বা মাসিক ভিত্তিতে ঋণটা পরিশোধ করি, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে আজকের যেই টাকাটা পরিশোধ করবো, আজকে সাপোজ আমি প্রতি মাসে মাসে আমার 1 লক্ষ টাকা ঋণের কিস্তি দিতে হয়। আজকের 1 লক্ষ টাকা আর 1 মাস পরের 1 লক্ষ টাকা কিন্তু এক না। আজকের 1 লক্ষ টাকা এবং 1 বছর পরে 1 লক্ষ টাকা কিন্তু এক না। তখন এই সব জিনিস যে আজকের 1 লক্ষ টাকা ভবিষ্যতে কত হবে, এই সব বিষয়গুলো আমাদের বিবেচনা করে তারপর আমাদের এই ঋণ গ্রহণ সিদ্ধান্তটা নিতে হয়। আমরা চেষ্টা করব প্রতি লাইন বাই লাইন পড়ে নিতে, বইয়ের মধ্যে আছে, সবাই চেষ্টা করবো আন্ডারলাইন করে হাইলাইটার দিয়ে হাইলাইট করে আমরা এগুলো দাগিয়ে ফেলবো। কারণ হচ্ছে নৈবিত্তিকের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়। এখন আমরা অর্থের সময় মূল্যের 2টি সূত্র নিয়ে কথা বলবো। প্রথমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। একটা সূত্র আছে, সূত্র নাম্বার 1 বইয়ের মধ্যে, সবাই যদি খেয়াল করি, FB = PB × n। এই যে এই সূত্রটা, এইখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সূত্র নাম্বার 1। এখন এই সূত্রটা দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। মনে করো যে তোমার কাছে কিছু টাকা বলা আছে আজকে, এটা তুমি 5 বছরের জন্য কোনো জায়গায় রাখতে চাচ্ছ, যে ব্যাংকে বা কোনো জায়গায় একটা প্রকল্পে বা কোনো জায়গায় ইনভেস্ট করে দিতে চাচ্ছ। এখন 5 বছর পরে তোমার ভবিষ্যৎ এই 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্যটা কত হবে সেটা নির্ণয় করা হয় এই সূত্রের মাধ্যমে। এই সূত্রে তাহলে দেখি এখানে যে আমাদের এলিমেন্টসগুলো আছে, এলিমেন্টসগুলো কোনটাকে কি বলে। এখানে যেটা আছে FB কে আমরা বলতেছি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। PB কে বলতেছি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। এইখানে যে আই দেওয়া আছে, এটা অনেক জায়গায় আয়ের পরিবর্তে আরও ব্যবহার করা হয়, যাকে আমরা আই দিয়ে বুঝাচ্ছি ইন্টারেস্ট, সুদের হার। ইন্টারেস্টটাকে আমরা বুঝাচ্ছি সুদের হার। এবং আর আছে এন দিয়ে বুঝাচ্ছি আমরা টাইম, মানে সময়। এই 4টা জিনিসের মধ্যে আমাদের 3টা এলিমেন্টস দেওয়া থাকবে, একটা বাইর করে নিতে হবে। যেমন এই জায়গায় আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে। এই সূত্র থেকেই কিন্তু আমরা বর্তমান মূল্যের সূত্র যাইতে পারি, তার মানে সূত্র নাম্বার 2-এ যাইতে পারি। সূত্র 2 দেখি এখানে, যেহেতু এটা সমাধানের অঙ্কের মতো, কি করতে পারি আমরা। প্রথমে যদি আমরা এইভাবে লিখি, PB = PB × 1 + I⁴ n = FB, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়।
এখন আমরা যদি চাই যে এটাকে পিবিটা এই জায়গায় থাকবে এবং এফবি উপরে চলে গেল, আমরা জানি গুণ থাকলে যদি দুইটা সংখ্যা গুণ থাকে, এটা যেহেতু গুণ আকারে আছে এটা নিচে ভাগ আকারে আনা যায়, তা আমরা ভাগ আকারে নিয়ে আসলাম 1+i⁴n। আমরা এই সূত্রটা থেকে কিন্তু সূত্র নাম্বার 2, এটাকে 2 হবে, সূত্র নাম্বার 2 আনতে পারি। সূত্র নাম্বার 1 থেকে আমরা সূত্র নাম্বার 2 আসতেছি। আমাদের বইয়ে এই দুইটা সূত্রই দেওয়া আছে। এখন এইটা আমাদের আর দরকার নেই, এটা লাগবে না, জাস্ট আমরা এখন এইখানে তাহলে দেখি এইখানের এলিমেন্টসগুলো আমরা চিনি কি না। পিবি প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, এফবি ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, আই মানে ইন্টারেস্ট সুদের হার, এন টাইম মানে হচ্ছে সময়। সবগুলো প্রথমে আমরা চেষ্টা করব প্রথমে ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক করার জন্য এবং বর্তমান মূল্যের একটা অঙ্ক করার জন্য। আমরা অবশ্যই 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 দুইটা সূত্র যেটা আছে এই দুইটা সূত্র ভালো করে পড়ে নিব, কারণ আমরা পর্ব 2-তে দেখাবো যে এই দুইটা সূত্র থেকে আরেকটু চেঞ্জ আসতে পারে, কিন্তু মেন সূত্র কিন্তু এটা জানা থাকলে আমরা বাকিগুলোতে অটোমেটিকলি যাইতে পারি। তো এই দুইটা সূত্র আমরা জেনে নিব যে কীভাবে করতে হয়। এখন আমরা দেখি একটা অঙ্ক করি, যে ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক করব, বর্তমান মূল্যের একটা অঙ্ক করব। আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে জনাব আরিফ সাহেব তার জমানো 4 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে আগ্রহী। ব্যাংক তাকে বার্ষিক 8% হারে সুদ প্রদান করলে 5 বছর পর সে কত টাকা পাবে। আমাদের এইখানে সবার প্রথমে দেখে নিতে হবে যে প্রশ্নটা কি চেয়েছে, বর্তমান মূল্য চেয়েছে নাকি ভবিষ্যৎ মূল্য চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর পর সে কত টাকা পাবে। 5 বছর পর বর্তমান হলো নাকি ভবিষ্যৎ? অবশ্যই ভবিষ্যৎ। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের সূত্র দরকার হবে ভবিষ্যৎ মূল্যের। তার মানে এফবি = পিবি × 1+i⁴n। এই সূত্রটা সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1 দরকার হবে আমাদের। তো এটার যদি আমরা উত্তর করতে চাই তাহলে কিভাবে হবে উত্তর? আমরা জানি ফিউচার ভ্যালু = পিবি প্রেজেন্ট ভ্যালু × 1+i⁴n। এখানে বর্তমান মূল্য দেওয়া আছে যে তার জমানো 4 লক্ষ টাকা, জমানো 4 লক্ষ, তার মানে বর্তমানে তার কাছে এই টাকাটা আছে 4 লক্ষ টাকা। তারপর আসবে আই ইন্টারেস্ট আছে, বলা আছে যে 8%। এই 8%কে আমরা পার্সেন্ট মানে হচ্ছে 100, শতকরা বলা হয়। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে আমরা এইভাবে লিখতে পারি 0.08। এবং এন হচ্ছে সময়, কত বছর? 5 বছর। 5 বছর। এবং আমার দরকার হবে কি দরকার হবে? ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে হবে, মানে ফিউচার ভ্যালু = হোয়াট, কত, এটা বার করতে হবে। এখন আমরা যদি সূত্রতে যদি মান বসাই, পিবি বর্তমান মূল্য আছে 4 লক্ষ টাকা দেওয়া আছে কোশ্চেনে, 1 সূত্রের, আই হচ্ছে 0.08 আর এন এর মান হচ্ছে 5। 4 লক্ষ × 1.08⁵ এখন আমরা 1.08-এর উপর পাওয়ার 5 দিব, দেখি কত আসে। 1.08⁵ আসতেছে। তাহলে এই 4 লক্ষ × 1 আমরা যদি ফিক্স করে নিই, ফিক্স করে 4 সংখ্যা নিতে পারি, তাহলে আসতেছে আমাদের 4, 6, 9, 3। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ফিক্স করে নেব একটা মানে ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। আর আগেই বলে রাখি, এই সব রেজাল্টে একটু এদিক সেদিক হইতে পারে, একজনের সাথে একজন হুবহুব নাও মিলতে পারে, কারণ কেউ 3 সংখ্যা নিয়ে অঙ্ক করে, কেউ 4 সংখ্যা নিয়ে, দশমিকের পরে 4 সংখ্যা নিয়ে অঙ্ক করে, এজন্য একটু এদিক সেদিক হইতে পারে। এখন আমরা এই দুটাকে যদি গুণ দিই তাহলে আমাদের কত আসে?
5,87,720 টাকা। তার মানে হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্যটা পেয়ে গেছি। এখন আমরা অবশ্যই বলতে পারি যে জনাব আরিফ সাহেব যদি আজকে বর্তমানে যদি সে 4 লক্ষ টাকা ব্যাংকে জমা দেয় এবং সুদের হার যদি হয় 8% এবং সে 5 বছর পরে 5,87,720 টাকা পাবে। বর্তমান মূল্য দেওয়া আছে, আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি। বর্তমান মূল্য দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছি। আবার কোনো কোনো জায়গায় ভবিষ্যৎ মূল্য মানে এই মূল্যটা দেওয়া থাকে, আমাদের এই 4 লক্ষ টাকা যে হইতেছে ওইটাও বার করতে হয়। এটা আমরা এরপরের ম্যাথে দেখতেছি যে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। এই জায়গায় আমরা অঙ্কটা সাধারণত এইভাবে করলে খুব সুন্দর দেখা যায়। তো তোমাদের নিজস্ব নিয়ম হয়তো বা থাকতে পারে যে সাজানোটা, কিন্তু মূল কথাটা কিন্তু এইটাই। সাজানোটা তুমি কোথায় কোন কার মানটা কত আছে সেটা যদি তুমি দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। এই জন্য আমরা চেষ্টা করব যাতে এইভাবে একটু লেখা যায়। এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যেখানে বলা আছে জনাব আদনান সাহেব 7 বছর পর 15 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করতে আগ্রহী। ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদান করলে বর্তমানে তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? যখনই আমরা এইরকম কোনো সমস্যা পাবো সবার প্রথমে আমরা দেখে নিব যে আমার কোশ্চেনটা কি চাইতেছে, মানে কি বর্তমান মূল্য খুঁজতেছে নাকি ভবিষ্যৎ মূল্য খুঁজতেছে। আমরা কোশ্চেনটা পরে খুব সহজেই বুঝতে পারতেছি যে বর্তমানে তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে, মানে বর্তমানের টাকাটা চাইতেছে। তো বর্তমানের টাকা যদি চাই তাহলে আমাদের সূত্র নাম্বার 2 দরকার হবে, মানে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এফভি নিচে 1 + i টু দি পাওয়ার n। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 + i টু দি পাওয়ার n। এই সূত্রটা দরকার হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন করি, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এফবি 1 + i টু দি পাওয়ার n। এখানে আমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া নাই, আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে। ফিউচার মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যতে সে কত টাকা পাবে, কত টাকা দরকার হবে তার 15 লক্ষ টাকা। তো 15 লক্ষ টাকা লাগবে, তাহলে ফিউচার ভ্যালু 15 লক্ষ টাকা। তারপর আছে আমাদের আই মানে হচ্ছে ইন্টারেস্ট, সুদের হার বলা আছে বার্ষিক 10% হারের সুদ। তো 10%, আমরা 10%কে সমান সমান দিয়ে 0.1 লিখতে পারি। 10%কে 0.1 লেখা যায়। এবং এন হচ্ছে সময়, কত বছর? 7 বছর। তাহলে এন এর মান হচ্ছে 7 বছর। এবং আমাদের দরকার হবে কি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কত আছে সেটা আমাদের জানতে হবে। এখন এখানে আমরা এই সূত্রের মধ্যে মান বসাই। পিবি ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য কত বলা আছে 15 লক্ষ টাকা, সূত্রের 1 যোগ আই মানে ইন্টারেস্ট আমরা পাইতেছি 0.1 টু দি পাওয়ার n মানে হচ্ছে বছর কত আছে, পাওয়ার হচ্ছে 7। এখন এটা থেকে আমরা যদি এভাবে এটা থেকে লিখতে পারি 15 লক্ষ নিচে আছে 1.1 টু দি পাওয়ার 7। এখন আমরা এটাকে যদি 1.1 উপর পাওয়ার 7 দিই তো কত আসে? 1.1 উপর পাওয়ার 7। এখন আমরা আগেই বলে নেওয়া ভালো, আমরা দশমিকের পর অনেক সংখ্যা আসতে পারে, কিন্তু আমরা মাত্র 3টা সংখ্যা নেব, যেটার জন্য আমরা আগে থেকে ফিক্সড করে নিতে পারি। 3 সংখ্যা ফিক্স করে নিতে পারি সায়েন্টিফিক ক্যালকুলেটরে। এখন 1.1 টু দি পাওয়ার 7 আমাদের আসতেছে 3 সংখ্যা বা 4 সংখ্যা ফিক্স করে নিতে পারি। আমরা যদি 4 সংখ্যা ফিক্স করে নিই তাহলে আমাদের মানটা আসতেছে এরকম 1.948 7। এটার মানটা 4 সংখ্যায় ফিক্স করে নিলে এরকম আসতেছে।
এখন আমরা 15 লক্ষকে 1.9487 দিয়ে ভাগ দিই। 15 লক্ষ ডিভাইডেড বাই 1.9487 আসতেছে 7,69,700, প্রায় 44-এর মতো। আমার সাথে সাথে অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে হিসাবগুলো করে নিবে যাতে আমাদের মনে থাকে। এখন এই টাকাটা বর্তমান মূল্য, তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে যদি আমি 7,69,744 টাকা ব্যাংকে জমা দেই, এটা আমি 7 বছর পরে 15 লক্ষ টাকা পাবো। এটা হচ্ছে বর্তমান মূল্য, আর ভবিষ্যৎ মূল্য কিন্তু আমাদের কোশ্চেনেই দেওয়া আছে। আবারও আমি বলতেছি যে এটার মধ্যে সবার প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কোন জিনিসটা চাইছে, বর্তমান মূল্য চাইছে নাকি ভবিষ্যৎ মূল্য চাইছে। এই অঙ্ক আমরা পরে বুঝতে পারছি যে বর্তমানে তাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, তার মানে বর্তমান মূল্য চাওয়া হয়েছে। তা আমরা বর্তমান মূল্যের সূত্র নাম্বার 2 বসাইলাম, বইয়ের সূত্র আছে এটা। বর্তমান মূল্য সমান সমান ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 যোগ আই পাওয়ার হচ্ছে n। তা আমরা মান বসাইলাম, মানগুলো কোথায় থেকে আনছে অবশ্যই দেওয়া আছে। তারপর আমরা উত্তরটা পেলাম 7,69,744। তার মানে এটা বর্তমানে উত্তরটা এইভাবে লিখতে পারি, বর্তমানে তাকে ব্যাংকে 7,69,744 টাকা জমা দিতে হবে। এই হচ্ছে আমাদের বর্তমান মূল্যের ম্যাথ। এখন যদি আমরা আরেকটা ভবিষ্যৎ মূল্যের দেখি, আমি তোমাদের বাড়ির কাজের জন্য নিজে অঙ্ক করে পারার জন্য দেখার জন্য যে পারতেছো কিনা, আমি এই ভিডিওর শেষে 2টা অঙ্ক দিয়ে দিব, যে 2টা তোমরা বাড়িতে চেষ্টা করবে যে আজকে যে নিয়মে করা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। তোমরা চেষ্টা করবে, এগুলোতে প্রবলেম থাকলে অবশ্যই আমাদের যে করে হোক জানাবে যে এই জায়গায় এই জিনিসটা বুঝতেছি না, আমরা চেষ্টা করব ভবিষ্যতে ওই জিনিসটা আবার সলভ করার জন্য। তাই আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করবে সবাই পড়ালেখার মধ্যে থাকতে, ফ্লোটা যাতে আমাদের ঠিক মতো থাকে। আর আমরা এর পরের পর্ব, দ্বিতীয় পর্ব যেটা আছে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বতে আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তারপর তৃতীয় পর্বতে যেটা হবে, আমরা সৃজনশীল কীভাবে অ্যান্সার করব, সৃজনশীল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।